বন্ধুরা, নিজের ভাইয়ের সম্পত্তি কখনো গ্রাস করা উচিত নয়। এমনটা করলে সারা জীবন পচতাতে হবে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই বিষয়টি সম্পূর্ণ জানার জন্যে আমরা একটি কাহিনী শুনব। এই কাহিনীটি খুবই মর্মান্তিক একটি কাহিনী, কিন্তু এই কাহিনী থেকে আপনারা যা শিক্ষা পাবেন তার সারা জীবন আপনাদের সঙ্গে থেকে যাবে। বন্ধুরা, বলা হয় কারণ ধন সম্পত্তি, কারোর অধিকার কখনোই গ্রাস করা উচিত নয়। সেটা ভাই হোক, বোন হোক, স্ত্রী হোক অথবা সন্তান হোক, সবার অধিকার তার কাছে খুবই দামি। কারোর অধিকারেই কখনোই ভাগ বসাতে নেই, তা না হলে এর ফল খুব ভয়ঙ্করভাবে শোধ করতে হতে পারে। আর এমনটাই হয়েছে এই কাহিনীতে। এই কাহিনীতে আমরা জানবো এক ভাই আরেক ভাইয়ের অধিকার কিভাবে দেয়। বন্ধুরা, এক গ্রামে এক চাষি বাস করত। সে তার স্ত্রী ও তার এক ছেলের সঙ্গে থাকত। কয়েক বছর কেটে যাওয়ার পর হঠাৎই একটি দুরারোগ্য রোগে তার স্ত্রী আক্রান্ত হয়ে গেল এবং তার স্ত্রীর মৃত্যু হয়ে গেল। তখন তার ছেলের বয়স ছিল মাত্র 10 বছর। ছেলেকে দেখাশোনা করার জন্যে সেই চাষি আরও একটি বিবাহ করল এবং তাদের ঘরেও আরও একটি পুত্র সন্তান জন্মালো। কিন্তু বিধাতার লেখা তো কেউ খণ্ডাতে পারে না। চাষির দ্বিতীয় স্ত্রীরও মৃত্যু হয়ে গেল। কয়েক বছর পর চাষির বড় ছেলে বিবাহযোগ্য হয়ে গেল। তখন চাষি তার বড় ছেলের বিবাহ দিয়ে দিল। কিছু বছর পরে সেই চাষিরও একটি দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেল। বন্ধুরা, সেই চাষির বড় ছেলে এবং ছোট ছেলে দুজনেই একসঙ্গেই থাকতো। কিছুদিনের মধ্যেই সেই চাষির ছোট ছেলে খুবই অসুস্থ হয়ে গেল। বড় ভাই তখন আশেপাশের বৈদ্যদের দিয়ে তার চিকিৎসা করালো, কিন্তু তার ছোট ভাই কোনোভাবেই সুস্থ হচ্ছিল না। সে অনেক ডাক্তার বৈদ্য দেখালো, কিন্তু কোনো কিছুই কোনো কাজ করছিল না। ছোট ছেলেটির শরীর দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। অপরদিকে তার অসুস্থতার পিছনে অনেক ধন সম্পত্তি খরচা হয়ে যাচ্ছিল। একদিন বড় ভাই তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে লাগলো। তারা বলতে লাগলো, এই ছোট ভাই যদি মারা যায় তাহলে আমার এত ধন সম্পত্তি নষ্ট হবে না, আর সম্পত্তির অর্ধেকটাও তাকে দিতে হবে না। তখন সে বড় ভাইয়ের স্ত্রী তাকে বলতে লাগলো, কোনো বৈদ্যের সঙ্গে পরামর্শ করে একে বিষ দিয়ে দিলে কেমন হয়? কেউ কিছু বুঝতেও পারবে না, আত্মীয় স্বজনরাও কিছু টের করতে পারবে না, কারণ ও তো এমনিতেই অসুস্থ। বড় ভাই তার স্ত্রীর কথা শুনে এমনটাই করলো। সে এক বৈদ্যর কাছে গিয়ে বলতে লাগলো, হে বৈদ্য মহাশয়, আপনি আমার একটা কাজ করুন। এতে আপনার যত অর্থ প্রয়োজন আপনি আমার কাছ থেকে নিয়ে নিন, কিন্তু আমার ভাইকে ওষুধের জায়গায় বিষ দিয়ে দিন। বৈদ্য সেই বড় ভাইয়ের কথা মেনে গেল এবং ছোট ছেলেটিকে বিষ দিয়ে দিল। তারপর সেই ছোট ছেলেটির মৃত্যু হয়ে গেল। ছেলেটির মৃত্যুতে তার ভাই আর ভাইয়ের বউ খুবই খুশি হয়ে গেল। তারা ভাবতে লাগলো, আমাদের ধন সম্পত্তি আর এখন ভাগ হবে না, আমরা তো খুব মজাতেই জীবন যাপন করব। তারা ভাবতে লাগলো, আমাদের রাস্তার কাঁটাই বেরিয়ে গেল। এইভাবেই সমস্ত গ্রামবাসীকে দেখিয়ে বড় ভাই আর তার স্ত্রী তার ছোট ভাইয়ের অন্তিম সংস্কার করলো। কয়েক মাস যাওয়ার পর চাষির বড় ভাইয়ের স্ত্রী গর্ভবতী হলো এবং তার গৃহে একটি পুত্র সন্তানের জন্ম হলো। বাড়িতে পুত্র সন্তান জন্মানোর কারণে সেই বড় ভাই আর তার স্ত্রী খুবই খুশি হয়ে গেল। তারা সমস্ত গ্রামে লাড্ডু বিতরণ করলো। দেখতে দেখতেই সময় কাটতে লাগলো এবং কয়েক বছর পেরিয়ে গেল। সেই বড় ভাইয়ের ছেলে তখন বিবাহযোগ্য হয়ে গেল। তারা তাদের ছেলের বিয়ে করালো। আশ্চর্যভাবে বিবাহের কিছুদিন যেতে না যেতেই তার ছেলে খুবই অসুস্থ থাকতে শুরু করলো। সেই বড় ছেলে আর তার স্ত্রী তার ছেলের চিকিৎসার জন্য অনেক অর্থ খরচ করলো। যে যত টাকা চাইলো তারা তাদেরকে তত টাকা দিল। নিজের ছেলের চিকিৎসা করার জন্য নিজের অর্ধেক সম্পত্তিটুকুও বিক্রি করে দিল, কিন্তু ছেলেটি কোনোভাবেই সুস্থ হচ্ছিল না। দেখতে দেখতে তার হাড় গোড় দেখা যেতে শুরু করলো। সে এত রোগা হয়ে গেল, তাকে দেখে শুধু কঙ্কাল মনে হতো।
একদিন তার ছেলে ঘরের বাইরে একটি চারপাইতে শুয়েছিল। পাশে তার বাবা বসে তার ছেলের এই দৈন্যদশা দেখছিল আর মনে মনে খুবই দুঃখিত হচ্ছিল। তখন সেই ছেলেটি তার বাবাকে বলে উঠল, ভাই, সমস্ত হিসাব তো পূর্ণ হয়ে গেল, শুধু এখন কাঠ আর আগুনের হিসাবটাই বাকি রয়েছে, তার ব্যবস্থাও তাড়াতাড়ি করে নাও। ছেলের মুখে এমন কথা শুনে চাষির বড় ছেলে খুবই অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো অসুস্থতার কারণে হয়তো তার মাথা খারাপ হয়ে গেছে। চাষির বড় ছেলে তখন বলতে লাগলো, বাবারে, আমি তোর ভাই নই, আমি তোর বাবা। ছেলেটি তখন মুচকি হেসে বলতে লাগলো, আমি আপনার সেই ভাই যাকে আপনি সম্পত্তির কারণে বিষ খাইয়ে মেরে ফেলেছিলেন, যেই সম্পত্তি আমার অসুস্থতার কারণে আজকে অর্ধেক ক্ষয় হয়ে গেছে। তখন চাষির বড় ছেলে চিৎকার করে করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমার তো বংশেরই ধ্বংস হয়ে গেল, আমি যা করলাম আমি তাই ফিরে পেলাম। কিন্তু তোর স্ত্রী কি দোষ করেছে যে এই অল্প বয়সে তাকে বৈধব্যের জ্বালা সহ্য করতে হবে? বন্ধুরা, সেই সময় সতী প্রথা প্রচলিত ছিল। স্বামীর মৃত্যুতে তার স্ত্রীকেও জ্বলন্ত পুড়িয়ে মারা হতো। চাষির বড় ছেলে বলতে লাগলো, তোর স্ত্রী কি দোষ করলো যে এই অল্প বয়সে তাকে জ্বলে পুড়ে মরতে হবে? তখন চাষির ছোট ছেলে বলতে লাগলো, ভাই, সেই বৈদ্য কোথায় যে আমাকে বিষ দিয়েছিল? তখন তার পিতা বলতে লাগলো, তোর মৃত্যুর 3 বছর পরেই সেই বৈদ্য মারা গেছিল। তখন চাষির সেই ছোট ছেলে বলতে লাগলো, ওই বৈদ্যই হলো আমার স্ত্রী, যে পরের জন্মে আমার স্ত্রী হয়ে আমার কাছে এসেছে, আর আমার মৃত্যুতে ওকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। বন্ধুরা, আমাদের জীবনে যে এত সমস্যা, আমাদের জীবনে যে এত ভালো খারাপ মুহূর্তের মধ্যে দিয়ে আমরা যাই, এর পেছনে আমাদেরই কর্ম লুকিয়ে আছে। আমরা যেমন বীজ বপন করব, আমাদের তেমনই ফসল হবে, আর তেমনই ফসল আমরা কাটব। কর্ম করলে তার ফল অবশ্যই পাওয়া যাবে, আজকে নয়তো কালকে পাওয়া যাবে। যত গভীর কুয়ো খুঁড়বে ততই মিষ্টি জল পাবে। জীবনের সকল কঠিন প্রশ্নের উত্তর জীবনের থেকেই পাওয়া যায়। তাই বন্ধুরা, সব সময় সঠিক কর্ম করা উচিত, সৎ পথে চলা উচিত। জীবনে এমন কোনো কর্ম করা উচিত না যার ভয়ঙ্কর পরিণতি আমাদের সহ্য করতে হয়। কারণ বন্ধুরা, আমরা আজ যে কর্ম করব, কাল আমরা তার ফল পাব। কারণ আমরা যখন পরীক্ষা দিই, তার ফল কিন্তু সেই মুহূর্তেই আমরা পাই না। কিছুদিন পরে আমরা সেই পরীক্ষার ফলাফল জানতে পারি। ঠিক তেমনভাবেই আমরা যে কর্ম করে চলেছি তার ফলও আমরা অবশ্যই পাবো, আজ নয়তো কাল অবশ্যই পাবো। ভালো কর্মের ফল ভালো হবে, আর খারাপ কর্মের ফল খারাপই হবে। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না।